Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy my class. Okay. আহ গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলবো এবং স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে ভয়েস চেঞ্জ প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস ল্যাঙ্গুয়েজ। তো আমরা আজকে ভয়েস চেঞ্জটা এ টু জেড দেখবো এবং সঙ্গে গত ক্লাসের যে প্রেজেন্টেশন ছিল এইটার উপরে আমরা কথা বলবো। তো প্রথম 30 মিনিট আমি আপনাদেরকে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু ধারণা দিব, তারপর আমরা গত ক্লাসের প্রেজেন্টেশনটা নিব। সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। এবং ভয়েস চেঞ্জ সম্পর্কে আমাদের অনেকেরই সমস্যা থাকে, আমরা লিখতে গেলে বা আমরা প্যাসিভ ভয়েসে কথা বলতে গেলে যে জায়গাটায় আমরা সমস্যা ফিল করি সেই জায়গাগুলো একটু দেখবো। প্লিজ বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় মাই ক্লাস। দেখেন, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ বা কিছু ঘটনা অন্যের দ্বারা হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনা প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস চেঞ্জ বা ক্রিয়ার পরিবর্তন বলে। বাচ্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন অর্থ হচ্ছে ক্রিয়ার পরিবর্তন। যেমন যদি বলা হয় রনি চিঠি লেখে, এই বাক্যটাকে যদি আমি একটু অন্যভাবে বলি, এখানে রনি এর কার্যকারিতা বা এর যে ক্ষমতা এই বাক্যে, এইটা যদি একটু কমিয়ে দেই, অর্থাৎ একটা চিঠি রনির দ্বারা লেখা হয়, একটা চিঠি কি করা হয়, রনির দ্বারা লেখা হয়। দেখেন, যদি বলা হয় এই রনি, সাবজেক্টও থাকবে না। দেখবেন যদি বলা হয় এই বাড়িটি ভাড়া দেওয়া হইবে, এই জমিটি বিক্রয় করা হইবে, এই কথাগুলো বলতে গেলে এখানে কোনো সাবজেক্ট থাকে না। কি বলেন? কোনো সাবজেক্ট থাকে না। আর যেখানে সাবজেক্ট থাকে না, এই বাক্যগুলোকে প্যাসিভ মুডে করতে হবে এবং আমরা সেখানে ভার্বের পরিবর্তন ঘটাতে হবে। ভার্বের মোস্ট অফ দা প্যাসিভ সেন্টেন্স ইউজেস দা V3 ফর্ম অফ কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের V3 ফর্ম ব্যবহার করা হয়। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই বাক্যটাকে কিভাবে করব, রাইস ইজ ইটেন বাই মি। তো আমরা শুধু বাই মি দিয়ে ভয়েস চেঞ্জ শিখেছি সারা জীবন, তাই না? বাই মি ছাড়াও কিন্তু ভয়েস চেঞ্জ হয় বেশিরভাগ। আপনি যখন ইংলিশ নিউজ পেপার পড়বেন, আপনি যখন বিভিন্ন জার্নাল পড়বেন, ইংলিশে কোনো বই পড়বেন, দেখবেন এই সব জায়গাতে বাই ছাড়া প্যাসিভ ভয়েসের ব্যবহারটা কিন্তু বেশি থাকে। দেখেন, ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, আমরা সবাই জানি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস এই কথাটার অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে কর্তার প্রাধান্যটা বেশি থাকে। যদি বলা হয় মিতা গান গায়, কি হলো, মিতা গান গায়, এখানে মিতা কিন্তু এই বাক্যের সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কি হবে বলেন? মিতা। এখানে গান গাওয়ার কাজটা কে করতেছে? মিতা। বাড়ির প্রধান কে? বাবা। তো এখানে কিন্তু এই বাক্যের সম্পূর্ণ দায়ভার বা বাক্যটা সুসম্পন্ন হচ্ছে মিতার দ্বারা। আর যদি বলা হয় মিতা গান গায়, এই কথাটা যদি আমি একটু ঘুরিয়ে বলি, গান মিতার দ্বারা গাওয়া হয়। দেখেন, এখানে মিতা কিন্তু একটু দূরে সরে গেল, মিতা কিন্তু এখানে একটু নিষ্ক্রিয় হয়ে গেল। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অনেকেই মনে মনে বলছেন বা তার অনেকে লিখেও দিয়েছেন হোয়াটসঅ্যাপে আমার পার্সোনাল নাম্বারে, ভয়েস চেঞ্জের উপর একটা ক্লাস নিবেন। আজকের ক্লাসটা খুব ভালোভাবে দেখেন, ভয়েস চেঞ্জ সম্পর্কে আপনার আর কোথাও কোনো সমস্যা থাকবে না। স্ক্রিন দেখা যায়? আমাকে শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ওকে। আচ্ছা, ক্লাসে যারা জয়েন করেছেন লিভ নিয়ে চলে যাবেন না প্লিজ। বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তা থাকে, আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে কর্ম থাকে, কর্মের প্রাধান্য থাকে। হিয়ার ইউ ক্যান সি, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা অ্যাক্টিভ থাকে, সরি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে হয়, তখন তাকে সাবজেক্ট প্রাধান্য দিয়ে তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, অর্থাৎ কর্তৃবাচ্য। সাবজেক্ট মানেই হচ্ছে কর্তা, আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। তো সাবজেক্টের নাম অনুসারে নামকরণ করা হয়েছে অ্যাক্টিভ বা কর্তৃবাচ্য, আর অবজেক্টের নাম অনুসারে নামকরণ করা হয়েছে অবজেক্ট বা কর্মবাচ্য। দেখেন, হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। তাহলে এখানে বাক্যটা কি হবে? এ বুক ইজ রেড বাই হিম। আ বুক ইজ রেড বাই হিম, একটা বই তার দ্বারা পড়া হয়। উপরের তিনটি বাক্য দেখেন, এখানে তিনটা বাক্য, হি রেডস এ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক। উপরের তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট হি, পরের বাক্যে সি এবং পরের বাক্যে ইউ, এরা সক্রিয় রয়েছে, অ্যাক্টিভ রয়েছে। এই জন্য এগুলাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখন চলুন আমরা দেখে আসি কিভাবে অ্যাক্টিভকে আমরা প্যাসিভ করতে পারি। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয়, সাবজেক্ট থাকবে না, নিষ্ক্রিয় থাকবে, ইনঅ্যাক্টিভ থেকে ওই কাজটা যদি সম্পন্ন হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। আমি যখন আনমিউট করব, প্রশ্ন থাকলে আপনারা তখন প্রশ্ন করবেন, স্যার আমি এই জায়গাটাতে বুঝিনি, আমি সেখানে আবার রিপিট করব। বলা হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে
নিষ্ক্রিয় থাকবে। যেমন সুমন গান গায়, গান সুমনের দ্বারা গাওয়া হয়। আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। করিম অঙ্কটি করে, অঙ্কটি করিমের দ্বারা করা হয়। দেখেন প্রথম বাক্যে করিম সরাসরি এখানে অঙ্কটা করছে, দ্বিতীয় বাক্যে বলছি অঙ্কটি করিমের দ্বারা করা হয়। কার দ্বারা করা হয়? করিমের দ্বারা। এই দেখেন করিম কিন্তু এখানে একটু ঘুমন্ত অবস্থায়, সুপ্ত অবস্থায় সে দূরে সরে গেল। অঙ্কটি কার দ্বারা করা হয়? করিমের দ্বারা। এইটা হচ্ছে প্যাসিভ মুড বা এইটা হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য। কে নিষ্ক্রিয় এখানে? অবজেক্ট বা কর্ম। মনে রাখবেন ভয়েস চেঞ্জ করতে গেলে দুইটা কথা সর্বদা মনে রাখতে হবে। একটা হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এই দুইটা জায়গায় আমরা বেশিরভাগ কনফিউজড হয়ে যাই। কি বললাম? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এইগুলো দেখেন এখানে বক্স আকারে দিয়েছি, সবাই একটু মুখস্থ করবেন। Here you can see আই থাকলে মি বসে। আই এর সাবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এগুলা যখন কেস পড়াবো, প্রোনাউনের কেস হয় সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। এইখানে আবার একটা বিষয় হচ্ছে পজিটিভ দুই প্রকার, একটা পজিটিভ ওয়ান আর একটা হচ্ছে পজিটিভ টু। তো এই মুহূর্তে আমাদের ওইগুলা না হলেও চলবে। আই থেকে মি, দে থেকে দেম, হি থেকে হিম। কোনো নাম থাকলে নামের নো চেঞ্জ, নাম কিন্তু বসে যাবে। উই থাকলে আস, ইউ থাকলে ইউ, সি থাকলে হার, ইট থাকলে ইট। বিষয়টা মনে রাখবেন, এই চার্ট গুলা আপনাদেরকে মেমোরিতে রাখতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে এই একটি চার্ট মনে রাখা লাগবে। আর দেখেন এই একটি চার্ট অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, টেন্স পরিবর্তন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে যখন অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করব, তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা সবাই নিশ্চয়ই জানি। Here you can see সাবজেক্ট প্লাস ভার্বের বি অন প্লাস অবজেক্ট। দেখেন আমি কিন্তু গত কয়েকটা ক্লাসে আপনাদের শুধু স্পোকেনের রুল করিয়েছি, তাই না? তো এই স্পোকেনের রুলটা দিয়ে অবশ্যই অবশ্যই কাজে হবে। কিন্তু যদি আমরা গ্রামারের এই কোর জিনিসগুলো না জানি, এগুলাতে যদি আমরা একটু দৃষ্টি না দেয়, তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। যেমন যদি বলা হয় বাজারে মাছ বিক্রি করা হয়, এই জমিটি বিক্রয় করা হবে, এইসব জায়গাটা দেখবেন সাবজেক্ট নাই, এখানে ডিরেক্ট কোনো কর্তা নাই। কি নাই বলেন? কর্তা নাই। আর যেহেতু এই বাক্যের কর্তা নাই, এইটাকে আপনাকে অবশ্যই অবশ্যই প্যাসিভ মুডে করতে হবে। জগতের বেশিরভাগ কথা কিন্তু আমরা প্যাসিভে বলি, কিন্তু আমরা এটা অনেকে কেউ লক্ষ্য করি আর কেউ করি না। যদি বলা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। দেখেন কারা দেবে, কোন কর্তৃপক্ষ, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি, এইখানে কিন্তু তাদের কোনো নাম নাই। আছে কি? তাহলে এই ধরনের বাক্যগুলা কিন্তু আমাদেরকে প্যাসিভ মুডে করতে হবে। দেখেন এইখানে একটা শীট আপনাদের একটু দেখাই, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এই ধরনের বাক্যগুলা কিন্তু প্রত্যেকটা বাক্যই প্যাসিভ মুডে রয়েছে। দেখেন সম্প্রতি একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে, ভালোভাবে লক্ষ্য করেন কারা নির্মাণ করেছে, এখানে তাদের নাম নাই। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শহরের দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করবে। সেতুর নকশা এবং নির্মাণের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। প্রত্যেকটা বাক্য খেয়াল করেন কোনো সাবজেক্ট বা কর্তা নেই, অথচ এই বাক্যগুলো দিয়ে একটা লম্বা প্যাসেজ তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের উপকরণ প্রস্তুত করা হয়েছে এবং কাজের জন্য দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। সেতু নির্মাণ কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য 24 ঘন্টা কাজ করা হচ্ছে। কারা করছে তাদের নাম এখানে উল্লেখ নাই। সেতু নির্মাণের পর এটি শহরের জন্য একটি নতুন দিক খুলে দেবে। সেতুর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এটি দীর্ঘ সময় পর্যন্ত নিরাপদে ব্যবহৃত হয়। দেখেন প্রত্যেকটা বাক্য এখানে উইদাউট এনি সাবজেক্ট, ইট হ্যাজ বিন কমপ্লিটেড উইদাউট এনি সাবজেক্ট। ইউ কান্ট বা ইউ উইল নট সি এনি সিঙ্গেল সাবজেক্ট ইন দিস সেন্টেন্স। ওকে, তো এখানে সাবজেক্ট বা কর্তা যেহেতু ডিরেক্ট থাকে না, এই বাক্যগুলোকে আমরা প্যাসিভ মুডে করব। এই ধরনের বাক্য, এই ধরনের কথা আমাদের প্রতিনিয়ত বলা লাগে, কিন্তু আমরা এখানে গিয়ে থমকে যাই, আমরা কনফিউজড হয়ে যাই এই বাক্যগুলো কিভাবে করব। সবাই কি আমাকে শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ইয়েস স্যার। থ্যাংক ইউ মৌসুমী দত্ত। হ্যাঁ, এরপরে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। আমি যা বলছি এটা শুনে শুধু চলে গেলে হবে না, যা যা শিখাচ্ছি এগুলো আবার আমি কিন্তু রিপিট করতে বলবো। ভয়েস চেঞ্জ কাকে বলে, কত প্রকার, আর তারপর অ্যাক্টিভ কিভাবে গঠন করতে হয়, প্যাসিভ কিভাবে গঠন করতে হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ মুড করতে হয়, এগুলা কিন্তু আপনাদের বলতে হবে।
তো আমি পরবর্তী বিষয়ে চলে যাই। সরি, এই যে জায়গাটা দেখেন, এখানে বলছিলাম যে অ্যাক্টিভেট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা সবাই জানি গঠন প্রণালী হয় সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। আর এইটা যখন আমি প্যাসিভ করব, তখন ওই সাবজেক্ট, সরি, কি জানো, অ্যাক্টিভের সেন্টেন্সে যে অবজেক্টের জায়গায় থাকবে, প্যাসিভ করার সময় ওইটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। দেখেন একটা উদাহরণ দেই। আই ইট রাইস, হিয়ার ইউ ক্যান সি। এই যে বাক্যটা আমি একটু গ্রিন কালারে হাইলাইট করলাম, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে অবজেক্টের জায়গায় বসে রয়েছে রাইস। তো প্যাসিভ মোড করার সময় এইটাকে আমাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। সাবজেক্ট এখানে প্রথম বাক্যে ছিল আই, আর এখানে প্রথম জায়গায় নিয়ে আসলাম রাইস। এই রাইস অবজেক্ট ছিল, এটা সাবজেক্টকে দূরে ঠেলে দিয়ে এ বসে পড়েছে রাইস। বাক্যটা লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্সে, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এখানে দেখেন আমি লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে সাবজেক্টের পরে অজয়ার আসে। সাবজেক্টের পরে কি আসে? অজয়ার, মনে রাখবেন। তারপর ভি3, তারপর অবজেক্ট। আমরা একটা বিষয় সর্বদা মনে রাখবো, ভয়েস চেঞ্জ করতে গেলে 99+ এরও বেশি জায়গায় আমাদের ভি3 ব্যবহার করতে হয়। মডাল ভার্বের বা কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ভি3 লাগে না, সেটা আমরা ধীরে ধীরে দেখব। তো আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে এই যে জায়গাটা, আই থাকলে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম। আর এই যে টেন্সের যে সার্ট, এইটা আমি বুঝিয়ে দিতে গেলে ক্লাসের অনেক টাইম চলে যাবে। এইটা আপনারা এখানে আহামরি কোনো কঠিন বিষয় না, পড়লেই এমনি বুঝবেন। এটা পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী তো অলরেডি আমরা জানি। এইটার ভয়েস চেঞ্জ করতে গেলে, প্যাসিভ করতে গেলে সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর আমি যে উদাহরণটা লিখেছি এটা পাস্ট ইনডেফিনিট, আই এট রাইস। এটা কি হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি। দেখেন কয় জায়গায় পরিবর্তন হলো। প্রথম পরিবর্তন হলো অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে গিয়ে সাবজেক্ট হলো। অ্যাক্টিভে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, প্যাসিভে একটি অক্সিলারি ভার্ব হলো। অ্যাক্টিভের বাক্যটা ছিল হচ্ছে ভি2 মুডে, আর এখানে প্যাসিভের বাক্যটা হবে ভি3 মুডে। আর এরপরে বাই মি বসাতে হবে। এই আই থাকলে বাই মি দিতে হবে। প্রত্যেকটা জায়গায় বাই মি কিন্তু বসবে না, কখনো বাই ছাড়াও অন্যান্য বিষয় বসতে পারে, টু বসতে পারে, হ্যাঁ, উইথ বসতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে নিচেই রয়েছে, আমরা দেখব। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আর আরো কিছু কিছু পয়েন্ট রয়েছে দেখেন। লক্ষণীয় হচ্ছে এখানে কিছু কিছু বিষয় আমরা লক্ষ্য করব। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এই দুইটা কথা মনে রাখতেই হবে। অর্থাৎ প্যাসিভ মোডে গিয়ে আপনাকে বি ভার্বের ব্যবহার করতে হবে এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার করতে হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার ট্রানজিটিভ ভার্ব বা কি, ইনট্রানজিটিভ ভার্বটা কি? এটা কিন্তু আমরা খুব কমই জানি, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। দেখেন এই জায়গাটাতে আমি একটু উদাহরণ দিয়েছি। ট্রানজিটিভ ভার্বটা কেমন আর ইনট্রানজিটিভ ভার্বটা কেমন? বলা হচ্ছে যে ভার্ব বা ক্রিয়ার সঙ্গে অবজেক্ট বা কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ এর বাংলাটা হচ্ছে সকর্ম ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আমি যদি এখানে একটু লিখে দেই আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এই জায়গায় আমি লিখলাম হি লাভস, LAUCHS, কি লিখলাম? হি লাভস। ভালোভাবে লক্ষ্য করবেন সবাই, ভয়েস চেঞ্জ সম্পর্কে কোনো সমস্যাই থাকবে না আশা করি। একটা বাক্য আমি অলরেডি লিখে ফেলেছি, হি লাভস, তাই না? তাহলে এখানে আমি বাক্য দুইটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য করেছি। এটা আমি দুইটা বাক্য লিখেছি, সরি দুইটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স লিখে ফেলেছি, হি লাভস। অর্থাৎ সে হাসে, সাবজেক্ট আছে আর ভার্ব আছে, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এখানে কি
ওকে, সবাই কি আমাকে শুনতে পারছেন? প্লিজ, একটু নেটওয়ার্কটা চলে গিয়েছিল। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আই এম সরি ফর দিস। স্ক্রিনটা কি দেখা যায়? দেখেন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? প্লিজ। দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেখানে বলছিলাম কি লাভস, অর্থাৎ সে হাসে, এখানে কিন্তু আমি কোনো সাবজেক্ট ব্যবহার করেছি আর ভার্ব ব্যবহার করেছি। এই লাভ মানে হাসা, এর ডান পার্শ্বে কোনো অবজেক্ট বা কর্ম নাই। কি নাই বলেন? কোনো অবজেক্ট বা কর্ম নাই, তাহলে এইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখবেন, এই ইনটা হচ্ছে এখানে প্রিফিক্স। আমরা যেমন বাংলায় উপসর্গ আর অনুসর্গ পড়েছি, এখানেও কিন্তু ঠিক সেম। এটা হচ্ছে উপসর্গ বা অনুসর্গের মতো কাজ করতেছে। অর্থাৎ এটা হচ্ছে ইনট্রানজিটিভ। মনে রাখবেন, যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। পাশাপাশি আমি যদি আরো একটা বাক্য লিখি, যেমন লিখলাম আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই। অর্থাৎ এখানে আমি ভাত খাই, এখানে খাওয়াকে প্রশ্ন করেন আমি কি খাই, উত্তরটা আসবে ভাত খাই। অর্থাৎ এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর মেলে, তাহলে সেইটা হচ্ছে অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট থাকে তাকে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলে। মনে রাখবেন, ট্রানজিটিভ ভার্ব অর্থ হচ্ছে সকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে সকর্মক্রিয়া। যে ভার্বের সাথে কর্ম থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ট্রানজিটিভ ভার্ব আবার কিন্তু এখানে স্ট্যাটিক ভার্ব এবং ডাইনামিক ভার্ব। ডাইনামিক ভার্বের ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। যদি বলা হয় আই হ্যাভ এ পেন, এই বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবেন না। অনেকে বিভিন্নভাবে মিলায়ে দেখায়, কিন্তু এটা কোনো সদ উত্তর হয় না। তো এখানে মনে রাখতে হবে ডাইনামিক ভার্ব, যে ভার্বগুলো চলমান রয়েছে, হ্যাভ মানে আছে বা থাকা বা পাওয়া, এইখানে এই হ্যাভের দিয়ে, এই ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারবেন না। কারণ এই হ্যাভ দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। আমার একটা কলম আছে, আমার একটা মোবাইল আছে, আমার একটা ল্যাপটপ আছে, তাই না? তো এইগুলা দিয়ে কি করতে হয়? এইগুলা কিন্তু কোনো ডাইনামিক ভার্ব না। মনে রাখবেন একটু। আচ্ছা, যেহেতু ডাইনামিক ভার্ব না, এইগুলার কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। যেমন আই ইট রাইস, এখানে ইট মানে খাওয়া। ভাত খাইতে গেলে দেখবেন আমাদের বডির যে অর্গান গুলো রয়েছে, এইগুলো দ্বারা কিন্তু কাজ করে। আমাদের দাঁত দিয়ে চিবিয়ে খেতে হয়, তারপরে জিহ্বা দিয়ে আমার সেই খাবারগুলো নাড়াতে হয়, তাই না? তো এই ইট ভার্ব দিয়ে আপনি কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবেন। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কেবলমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হবে এবং ডাইনামিক ভার্ব হতে হবে। তো দেখেন এখানে যে কথাগুলো বলা হচ্ছিল, যে ভয়েস চেঞ্জ করতে গেলে এই বিষয়গুলো খেয়াল করা লাগবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে। টেন্স অনুসারে সর্বদা কোন ভার্ব বসাতে হবে? টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে। মনে রাখবেন, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অতিরিক্ত অর্থ এক্সটেনশন বসাতে হবে। অতিরিক্ত অর্থ কি করতে? এক্সটেনশন যদি থাকে সেটা বসাতে হবে। প্রেপোজিশন বাই, দেখেন যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্রেপোজিশন বাই অথবা উইথ, প্রেপোজিশন বাই অথবা উইথ অথবা অ্যাট অথবা ইন অথবা ফ্রম, এইগুলা কিন্তু বসবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মনে রাখবেন, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম খুব গোলক ধাঁধায় ফেলে দেয় আমাদেরকে। আমরা অনেকে কিন্তু যারা নিউ লার্নার্স রয়েছি বুঝতে পারি না যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি এবং অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। তো এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে সাবজেক্টের অবজেক্টিভ কি আর অবজেক্টের সাবজেক্টিভ কি। যেমন দেখেন, আই ইট রাইস, এখানে হচ্ছে কি আইটা সাবজেক্ট, আর প্যাসিভ মুডে গিয়ে ওই আইটা হয়ে গেল মি, এইটা হয়ে গেল অবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্ট ছিল রাইস, ওইটা প্যাসিভে এসে সাবজেক্টিভ হয়ে গেল রাইস। অ্যাক্টিভের যেটা অবজেক্ট ছিল প্যাসিভে এসে সেটা সাবজেক্ট হয়ে গেল। এইভাবে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এই চারটা মনে রাখবেন। আর এই যে একটা ফরমেশন দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য হয়, যেমন দেখেন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট,
এই বাক্যটাকে যখন আপনি প্যাসিভ মুডে করবেন তখন সাবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং, আর বিং দিতে হবে, তারপর ভার্বের ভি3 দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। মনে রাখবেন সবাই একটু। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আর এইটার প্যাসিভ মুড গঠন করার সময় যেমন একটা বাক্য বলি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটার প্যাসিভ মুড যখন করবেন তখন হবে রাইস হ্যাজ, ওর পর একটা বিন দিতে হবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মুডের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। রাইস হ্যাজ বিন, এরপরে ইট ভার্বের ভি3 হচ্ছে ইটেন, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। তো এই চারটা আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। এরপরে দেখেন টেন্স বেসড ভয়েস চেঞ্জ রয়েছে, কিভাবে করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ গুলো একটু পড়ে ফেলি। বলা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এটা একটু মুখস্থ করতে হবে। অ্যাক্টিভে যে অবজেক্ট থাকে প্যাসিভে সে সাবজেক্ট হয়, আর অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকে প্যাসিভে সে অবজেক্ট হয়। বিষয়টা একবার একটু দেখবেন, মনে থাকবে। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। হি রিডস আ বুক ইজ রিটেন বাই হিম। ডু ইউ রিড দ্য বুক? ডাজ দ্য বুক রেড বাই ইউ? ডাজ হি হেট দেম? আর দে হেটেড বাই হিম? আর দে হেটেড বাই হিম? এই বাক্যগুলো দেখেন, ডাজ দে হেট দেম, তারা কি তাদেরকে ঘৃণা করে? ডাজ হি হেট দেম, সে কি তাদেরকে ঘৃণা করে? একটা প্রশ্নবোধক বাক্য। তাহলে এই বাক্যটাকে আগে অ্যাফার্মেটিভ করবেন, দেখবেন অটোমেটিকলি এখানে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম ইজ আর চলে আসে। বুঝতে পেরেছেন? যেমন যদি বলা হয় আই ইট রাইস, এইটার নেগেটিভ কি হবে? আই ডোন্ট ইট রাইস। আর এইটার ইন্টারোগেটিভ কি হবে? ডু আই ইট রাইস। এই ডোন্ট এবং ডু কেন আসলো? বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ আসে অক্সিলারি ভার্ব, পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড আসে অক্সিলারি ভার্ব। কি আসে বলেন? ডিড আসে। এগুলা তো যারা আমার ক্লাস রেগুলার করে তারা কিন্তু আপনারা এই বিষয়গুলো জানবেন, বুঝবেন। এবার দেখেন অ্যাক্টিভ থেকে প্যাসিভে প্রাথমিক রুলটি সর্বদা মনে রাখতে হবে, যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভি3 অতিরিক্ত অংশ যদি থাকে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ দিয়ে প্যাসিভ করতে হবে। ঠিক একই নিয়ম এখানে, কথাগুলো যদিও সংজ্ঞাটা অনেক বড়, বিষয়টা খুবই সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা অ্যাক্টিভের বাক্য, হি ইজ রাইটিং মি এ লেটার। হি ইজ রাইটিং মি, এই বাক্যটা দেখেন দে আর প্লেইং টেবিল টেনিস। কি বললাম? দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে, তাই না? এই বাক্যটা কিভাবে করবেন? টেবিল টেনিস, এই যে অবজেক্ট এটা প্রথমে আনতে হবে। টেবিল টেনিস ইজ বিং প্লেড, ইজ বিং কেন দিতে হবে? এই যে দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে, তাই না? তাহলে এখানে কি করতে হবে? টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। টেবিল টেনিস একটা সিঙ্গুলার নাউন, এই জন্য এরপর ইজ বিং হবে। যদি এখানে প্লুরাল থাকতো তাহলে আর বিং হতো। আর ভার্বের ভি3 হবে, এটা তো আমরা সবাই জানি। আর বাই বসবে, আর দে থেকে আসবে হচ্ছে দেম। দেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হবে হচ্ছে দেম। হিয়ার ইউ ক্যান সি হি ইজ হেল্পিং দ্য ম্যান, সে লোকটিকে সাহায্য করিতেছে। কি হবে? হি ইজ বিং, দ্য ম্যান ইজ বিং হেল্পড বাই হিম। এইগুলো আমরা সবাই এখানে পারি যারা ক্লাসে রয়েছেন। আমরা কিছু ব্যতিক্রম ভয়েস চেঞ্জ দেখব, যেখানে বাই ছাড়া ভয়েস চেঞ্জ করা যায়, যেখানে বাই ছাড়া টু ব্যবহার করা যায়, উইথ ব্যবহার করা যায়, আরো অন্যান্য প্রেপোজিশন ব্যবহার করা যায়। যদি বলি হি সরি আই নো হিম, আমি তাকে চিনি, এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে ভয়েস চেঞ্জ হবে হি ইজ নোন, আমরা অনেকে বাই মি দিয়ে ফেলি, নো, হি ইজ নোন টু মি। কি হবে বলেন? হি ইজ নোন টু মি। এটা কিন্তু একটু মনে রাখবেন প্লিজ। আচ্ছা, তারপর একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এখানে সব টেন্স যুক্ত ভয়েস রয়েছে। এরপর আমরা আরো একটা বিষয় একটু দেখবো, অন্য একটা শীট থেকে দেখি। ওকে, দেখেন এখানেও সেই ফরমেশনটা দিয়েছি। কিভাবে আমরা টেন্স চেঞ্জ করব। এখানে কিছু কিছু নিয়ম, যেমন সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ভি3 প্লাস বাই, এটা দিয়ে আমরা বাক্যটা তৈরি করতে পারি। আচ্ছা, সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব চেনার উপায়, যাই হোক এটা আমরা এখানে দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে সাবজেক্ট থেকে কিভাবে অবজেক্ট হয়, কি কি হয়। আই থাকলে মি হয়, ইউ থাকলে ইউ হয়, উই থাকলে আস হয়, হি থাকলে হিম হয়। সরি, এখানে একটু ভুল লিখেছে, এইচ আই এম। ওকে, হি থাকলে হিম,
শি থাকলে হার, দে থাকলে দেম, হু থাকলে হুম, ইট থাকলে ইট, কোনো নেম থাকলে নেম বসে যায়, মনে রাখবেন এটা। বি ভার্ব চেনার উপায়, অ্যাম ইজ আর অজয়ের এই পাঁচটি থাকলে বি ভার্ব, এই পাঁচটি ছাড়া যদি কোনো অক্সিলারি ভার্বের সাথে বি থাকে তাহলেও সেটা বি ভার্ব হবে। শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, ক্যান থাকলে ক্যান বি। একটু ভালো করে মনে রাখবেন। হ্যাভ ভার্ব চেনার উপায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটি হ্যাভ ভার্ব, এই তিনটি ছাড়া বাকি যার সাথে হ্যাভ আসবে সেটাও হ্যাভ ভার্ব। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ক্যান হ্যাভ, শুড হ্যাভ, এগুলাও কিন্তু হ্যাভ ভার্বের আওতাধীন থাকবে। আচ্ছা, মডাল ভার্ব দেখেন এখানে দেখেছি। এরপর আমরা একটু ডিরেক্ট ভয়েস চেঞ্জের ভিতরে চলে যাই। অনেক ক্ষেত্রে প্যাসিভ করার সময় বাই এর পরিবর্তে, অনেক ক্ষেত্রে প্যাসিভ করার সময় বাই এর পরিবর্তে অন্য প্রেপোজিশন ব্যবহৃত হয়। অ্যানয়েড, জাস্ট ওয়েট এ বিট, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা জানলাম যে আমরা শুধু বাই দিয়ে প্যাসিভ ভয়েস করি, কিন্তু বাই ছাড়া কোন কোন জায়গায় কি কি বসবে। অ্যানয়েড এর পরে উইথ বসবে, থ্রিজড এর পর উইথ বসবে, মার্ভেলড এর পরে অ্যাট, সারপ্রাইজড অ্যাট, নোন টু। যেমন একটা বাক্য আমি বলেছি, আই নো হিম, কি বললাম বলেন, আই নো হিম, আমি তাকে চিনি। এই বাক্যটা কিভাবে করবেন, হি ইজ নোন টু মি। আমরা অনেকে ভুলে ওই বাই ব্যবহার করতে করতে একটা অভ্যস্ত হয়ে যায়, কিন্তু এখানে আমরা নোনের পরে বাই দেই। নো, আমাদেরকে নোনের পরে টু দিতে হবে। হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত বা সে আমার পরিচিত। স্যাটিসফাইড এর পর উইথ বসবে, কন্টেইনড এর পরে ইন বসবে। এই জায়গাগুলো কিন্তু আমরা একটু মুখস্থ করব। আই নো দ্য বয় ইজ নোন টু মি, দ্য বয় ইজ নোন টু মি, মনে রাখবেন। এখানে দা বয় অবজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসেছে, অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি নিয়ম অনুসারে টু বসেছে, এবং আই এর অবজেক্টিভ ফর্ম মি বসেছে। হি অ্যানয়েড মি, হি অ্যানয়েড মি, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। অনেকে আমরা বুঝতে পারি না এখানে অজ হলো কেন, খুবই সিম্পল একটা ব্যাপার। এই বাক্যটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে, হি অ্যানয়েড মি, এটা হবে হচ্ছে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, মনে রাখবেন এই বাক্যগুলা। হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিজ বিহেভিয়ার, আই ওয়াজ সারপ্রাইজড। এখানে বাই হিজ বিহেভিয়ার আমরা অনেকে লিখি, যখন আমরা পরীক্ষা নেই বিভিন্ন জায়গায় দেখতে পারি ছেলেমেয়েরা আমরা এই আই ওয়াজ সারপ্রাইজড বাই হিজ বিহেভিয়ার এইটা আমরা ব্যবহার করি, যেটা খুবই একটা ভুল। মনে রাখবেন, অনেকে বলে যে তার এই বাক্যগুলো কোথায় কিভাবে বসবে, এখানে সব বিস্তারিত দেওয়া রয়েছে। এরপর দেখেন, হি রাইটস আ লেটার, এটা কি হবে, আই লেটার ইজ রিটেন বাই হিম। খুব সহজ একটা রুল, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর আসে, প্লাস ভার্বের ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আই রাইট, রাইস ইজ ইটেন বাই মি। এখানে কিন্তু এই নিয়মে আমরা করব। রাজু রাইটস আ লাভ লেটার, তাহলে আ লাভ লেটার ইজ রিটেন বাই রাজু, আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, হি কলস মি, সে আমাকে ডাকে, আই অ্যাম কল্ড বাই হিম, কি হবে বলেন, আই অ্যাম কল্ড বাই হিম। এই বাক্যে হি হলে সাবজেক্ট আর মি হলো অবজেক্ট নিয়ম অনুসারে। আচ্ছা যাই, এটার ব্যাখ্যার প্রয়োজন নাই। এখানে দেখেন, আই কিল্ড আই স্নেক, তাহলে এ স্নেক ওয়াজ কিল্ড বাই মি, হি স মি, আই ওয়াজ সিন বাই হিম। আই উইল বি কলিং ইউ, দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, আই উইল বি কলিং ইউ, কি হবে, ইউ উইল বি বিং। এখানে ফিউচার টেন্সের গঠন প্রণালীতে কি বলা হচ্ছে, এখানে দেখেন বলা হচ্ছে যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অর্থাৎ ইউ সাবজেক্ট এবং অবজেক্ট এটা পরিবর্তন হয় না, তাই কোনো পরিবর্তন হয়নি। তারপর নিয়ম অনুসারে উইল বি বিং বসেছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড বসেছে, তারপর বাই বসেছে, তারপর সাবজেক্ট আই কে অবজেক্ট অর্থাৎ মি করা হয়েছে, এবং উইল বি টু বি ভার্ব থাকায় প্যাসিভ ভয়েসে বিং বসবে। আই অ্যাম ইটিং রাইস, এখানে কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে রাইস ইজ বিং ইটেন বাই মি, এখানেও ঠিক তাই,
আই উইল বি কলিং ইউ, আমি তোমাকে ডাকতে থাকবো। আই উইল বি কলিং ইউ, এই বাক্যটা কি হবে? ইউ উইল বি। দেখেন এই যে ইউ থাকলে আমরা অনেকে এই সাবজেক্টকে আবার ইউ থেকে ইয়োর বা ইয়োর্স এই ধরনের একটা ফরমেশন গঠন করি। নো, মনে রাখবেন ওই যে চার্টটা দিয়েছি, ইউ থাকলে কোনো পরিবর্তন হয় না, ইউ বসে যায়। কারণ নাম থাকলে কোনো পরিবর্তন হয় না, নামটা বসে যায়। ইট থাকলে আইটি ইট, ইট থাকলে কোনো পরিবর্তন হয় না, সেই ইট বসে যায়। অর্থাৎ আই উইল বি কলিং ইউ, ইউ উইল বি বিং কল্ড বাই মি, ইউ উইল বি বিং কল্ড বাই মি, এটা মনে রাখবেন। হি ওয়াজ কিলিং আ স্নেক, a snake was being killed by him, এখানে was টু বি ভার্ব থাকায় প্যাসিভ ভয়েসে বিং বসেছে, এটা মনে রাখবেন। he was calling me, I was called by him, he was teaching us, we were, এই দেখেন আজ থেকে এই যে অবজেক্টিভ ফর্ম এটা সাবজেক্টে নিয়ে এসেছি we were being taught by him, he was teaching us, সে আমাদের শেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছিল, টিচ মানে শেখানো, তাহলে আজ থেকে উই আসবে। আর বাক্যটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এই কন্টিনিউয়াস টেন্সে সবসময় একটা বিং আসে, হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। হি ওয়াজ টিচিং আস, আস থাকলে উই, এরপর উই এর পরে ওয়ার বসে অক্সিলারি ভার্ব, উই ওয়ার বিং, আমরা হচ্ছিলাম কি টট, আমরা শেখানো হচ্ছিলাম, মানে আমাদের শেখানো হচ্ছিল কার দ্বারা? বাই হিম। আই অ্যাম ইটিং রাইস একেবারে সহজ, রাইস ইজ বিং ইটেন বাই মি। আচ্ছা, তারপর একটু দেখি, ভয়েস চেঞ্জটা খুবই সহজ, এবং ভয়েস চেঞ্জটা না পারলে আমরা ইংরেজি ভাষাতে সুস্পষ্টভাবে মনের আমাদের ভাবগুলা প্রকাশ করতে পারবো না, ফ্রি হ্যান্ডে লিখতে পারবো না। সব কথা শুধু অ্যাক্টিভে বলা যায় না, অধিকাংশ কথা ইংলিশ নিউজ পেপার পড়বেন, জার্নাল পড়বেন, যে কোনো বড় বড় ইংরেজি বই পড়বেন, দেখবেন মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর রিটেন ইন প্যাসিভ মুড, অধিকাংশ বাক্যগুলো কিন্তু প্যাসিভ মুডে লেখা। কেননা এই যে বললাম বাজারে মাছ বিক্রি করা হয়, এই যে ইয়েটা আপনাদেরকে দেখালাম এই জায়গায়, এর কোনোটা বাক্যই কিন্তু আমরা অ্যাক্টিভে পাইনি। এখানে নতুন একটা বাক্য দেখাই, শহরের একটা প্যাসেজ দেখেন, শহরের প্রধান রাস্তা পুনরুদ্ধার করা হয়েছে, কারা করেছে? কারো কি নাম আছে? কোন কর্তৃপক্ষ, কোন মানুষটি করেছে? কারো নাম কিন্তু এখানে নাই, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, টোটাল কোনো সাবজেক্টের এখানে উল্লেখই নাই। বাজারে মাছ বিক্রি করা হয়, কাজটি করা হয়, খাবারটি খাওয়া হয়, কারা খায়, কারা কাজটি করে, কোথায় মাছ বিক্রি মানে কে মাছ বিক্রি করে, কোনো কর্মী বা কোনো সাবজেক্ট, কোনো গোষ্ঠী, কোনো কর্তার নাম এখানে নাই। আর যেখানে কর্তা না থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, এখানে এই অবজেক্ট কিন্তু ওই কর্তার ভূমিকা অভিনয় করে, এবং এর জন্য নাম হয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, আর কর্ম যেহেতু এসে এই বাক্যের হাল ধরে, এটাকে বলা হয় কর্মবাচ্য। মনে রাখবেন, অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। আই ইট রাইস, সুমন ইটস রাইস, এই খাওয়া কাজটা ডিরেক্ট সুমন করতেছে, এই জন্য সুমন হচ্ছে এখানে কর্তৃবাচ্য, সুমন এখানে কর্তা। বাড়ির একজন কর্তা থাকে, যার বাড়ির কর্তা যার যার বাবা, তাই না? তো এখানে বাবা যখন গত হয়ে যায়, তখন কিন্তু বাবার ছেলে মেয়েরা বা তার অন্য কোনো যদি উত্তরাধিকার থাকে, তারা কিন্তু ওই হাল ধরে। অর্থাৎ যখন বাবা না থাকে, যেমন এই যে একটা বাক্য বলা হচ্ছে, শহরের প্রধান রাস্তা পুনরুদ্ধার করা হয়েছে, কারা করেছে? কাদের কিন্তু এখানে নাম লেখা নাই, নামটি এখানে লেখা নেই। রাস্তার অবস্থা অনেক উন্নত করা হয়েছে, যাতে করে যানবাহন চলাচল সহজ হয়। দেখেন, তাহলে আমরা এই প্যাসেজ গুলা পড়ে কি বুঝতে পারি? বেশিরভাগ কথা প্যাসিভ মুডে বলা লাগে। এর জন্য ওই টেন্স যেমন আমি বলেছিলাম গুরুত্ব দিয়ে শিখবেন, টেন্স আর ভার, ভয়েস চিহ্ন ঠিক তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে। আর এই ভয়েস শিখতে গেলে আগে টেন্স শিখতে হবে, ভার্বের ব্যবহার জানতে হবে। কেননা ভয়েস চেঞ্জ মানেই হচ্ছে ভার্বের ভি3। আপনাদের অনেকগুলা ভার্ব ফর্মের শিট আমি প্রোভাইড করেছি, এগুলা মুখস্থ করবেন। এগুলা থেকে আজকে আমি এখন পড়া নিব, আমি আনমিউট করব, প্রত্যেকে একটু রেডি থাকবেন, রেইজ হ্যান্ড প্রেস করবেন, এই জায়গাগুলোতে আসতে হবে, সবাইকে কথা বলতে হবে। আর যারা প্রতিনিয়ত নতুনরা কথা বলতে হবে, প্রতিনিয়ত যারা কথা বলবেন, আমি তাদের প্রেজেন্টেশন আজকে নিব না। পুরাতন যারা রয়েছেন একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি বেশি খুশি হব। সবাই শুনতে পারছেন আমাকে প্লিজ? জি স্যার, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছেন। তাহলে কি বললাম দেখেন, বিশেষত নতুন রাস্তার পাথর এবং সিমেন্ট ব্যবহৃত হয়েছে, রাস্তা তৈরি করার জন্য বহু নির্মাণ কর্মী নিয়োগ করা হয়েছে। খেয়াল করে দেখবেন কোনো বাক্যে কোথাও কোনো সাবজেক্ট বা কর্তা নাই,
যানজট কমানোর জন্য ট্রাফিক সিগন্যাল গুলো নতুন ভাবে স্থাপন করা হয়েছে। দেখেছেন এই যে বাক্যগুলো আমি পড়ছি, কোথাও কি কোনো সাবজেক্টের ব্যবহার পাচ্ছি আমরা? অনেক মানুষের সাহায্যে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত করা হয়েছে। হাসপাতালটির আধুনিক চিকিৎসা সরঞ্জামগুলোর ব্যবস্থা করা হয়েছে। রোগীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য হাসপাতালটির অভ্যন্তরীণ সাজসজ্জা বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। হাসপাতালে সব ধরনের জরুরি সেবা সরবরাহ করা হয়েছে। কারা করতেছে জরুরি সেবা? কারা হাসপাতাল তৈরি করেছে? অভ্যন্তরীণ সাজসজ্জা কারা বাড়িয়েছে? এইগুলোর কিন্তু কোনো নমুনা এখানে দেওয়া নেই। অর্থাৎ প্রত্যেকটা বাক্য প্যাসিভ মুডে আমাকে করতে হবে, এখানে অ্যাক্টিভ কোনো বাক্য হবে না। আজকাল অনেক গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি সংরক্ষণ করা হয়। আজকাল ইংরেজি কি? নাউএডেজ। বাক্যটা কত সহজে গঠন করা যায়, হ্যার ইউ ক্যান সি। নাউএডেজ অর্থাৎ আজকাল কি সংরক্ষণ করা হয়? কি করা হয়? মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ নথি। ডকুমেন্ট মানে হচ্ছে নথি। সংরক্ষণ করা হয় বা সংরক্ষিত হয়। আর স্টোরড, মনে রাখবেন, নাউএডেজ মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর স্টোরড। কিভাবে সংরক্ষণ করা হয়? ডিজিটালি। কিভাবে সংরক্ষণ করা হয় বলেন? ডিজিটালি। নাউএডেজ মেনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর স্টোরড ডিজিটালি। বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি সংরক্ষণ করা হয়, মনে রাখবেন এটা। অফিসে সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। দেখেন প্রত্যেকটা বাক্য কত ইম্পর্টেন্ট। অফিসে সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। পৃথিবীর প্রায় 14 থেকে 15টা দেশের স্টুডেন্ট এই মুহূর্তে আমার কাছে রয়েছে, তারা নিয়মিত পড়ছে। তো পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ সম্পর্কে এখন কিন্তু আমরা ঘরে বসে জানতে পারি, ইউটিউব রয়েছে, আমি তাদের কাছ থেকে ডিরেক্ট জানতে পারি। আমেরিকা থেকে যারা ক্লাস করে, কানাডা থেকে যারা ক্লাস করে, হংকং, চায়না, অস্ট্রেলিয়া থেকে যারা ক্লাস করে, অনেকেই বলে যে স্যার ওদের দেশে কিন্তু এখন কাগজবিহীন অফিস চালু হয়ে গিয়েছে। আমাদের দেশেও দেখবেন, আপনি ব্যাংকে যাবেন, আপনি যে কোনো কর্পোরেট অফিসে যাবেন, বিশেষ করে প্রাইভেট যে অফিসগুলো রয়েছে, এখানে দেখবেন কত সিমসাম পরিবেশ, সাজানো গোছানো। প্রত্যেকটা কর্মীর সামনে একটা করে মানে ডেস্কে একটা করে ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে। এইটার মাধ্যমে কিন্তু ওই টোটাল কাজগুলো সম্পন্ন করা হয়। কি বলেছি বুঝতে পেরেছেন? তো এখানে তাই বলছে যে অফিসের সমস্ত কাজ এখন ইলেকট্রনিক ফর্মে সম্পন্ন করা হয়। গুরুত্বপূর্ণ তথ্যগুলি দ্রুত পাওয়ার জন্য সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। দেখেন গুরুত্বপূর্ণ তথ্যগুলি দ্রুত পাওয়ার জন্য সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এখানে তাহলে প্রথমে কোন বিষয়টা আসবে? সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে বা পাওয়া হচ্ছে। সফটওয়্যার ইজ বিং ইউজড। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনাকে শিখে এসেছিলেন, আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। তাহলে সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে, সফটওয়্যার ইজ বিং ইউজড কিভাবে? টু কুইকলি অ্যাক্সেস ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলি দ্রুত পাওয়ার জন্য সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। আমরা গুগল ব্যবহার করি, আমরা উইকিপিডিয়া ব্যবহার করি, আমরা ফেসবুক, মেসেঞ্জারের প্রত্যেকটা কিন্তু এক একটি অ্যাপস, এক একটি সফটওয়্যার। কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে যাতে সমস্ত ডেটা নিরাপদে থাকে। এই যে নীতিমালা কারা পালন করে? নাম লেখা আছে আপনার আমার, কারো নাম আছে, সাবজেক্ট আছে? নেই। কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে। কিছু নীতিমালা ইংরেজি কি? সাম পলিসিস আর বিং ফলোড। দেখেন এই কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ এই জন্য বলছি, প্রত্যেকটা আমি আজকে যে শিটটা দিচ্ছি এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এই বাক্যগুলো এখানে যদি আমি বলি, কাউকে যদি আমি এখন আনমিউট করব, বলেন তো এই প্যাসেজটা আপনি একটু অ্যানালাইসিস করেন তো, কয়জন আমরা পারি? একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন প্লিজ। কি বললাম? কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে। আর দেখেন এই জায়গাটা যদি আমরা না পারি, ভয়েস চেঞ্জের এই ব্যবহারগুলো যদি না জানি, কথা বলতে পারবেন না। শুধু ওই যে কিছু স্পোকেনের রুল দেখাচ্ছি, টেন্স শিখলেন, মডাল ভার্বের ব্যবহার শিখলেন, ওগুলো শিখতে হবে, কিন্তু এইগুলা প্র্যাকটিক্যালি আপনাকে করতে হবে। এই শিটটা আজকে আমি আপনাদের দিব, এইখান থেকে হোমওয়ার্ক থাকবে। যারা করবেন ইনস্ট্যান্টলি আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি শুনে প্রত্যেকের কিন্তু আমি ফিডব্যাক দিই। যারা আমাকে পাঠায় আমি খুব মন দিয়ে শুনি, শুনে ওখানে কি কি ভুল আছে ভুলটা শুধরে আমি আবার রেকর্ডিংটা পাঠাই। তো এইভাবে কিন্তু আমাদেরকে আগাতে হবে। কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে।
ওকে, শুনতে পাচ্ছেন? মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা আছে, আই এম রিয়েলি সরি ফর দিস। শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, স্ক্রিনটা না দেখতে পাইলে আমাকে সঙ্গে সঙ্গে একটু নক দিবেন, এই বারবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, জুমটা কেটে যাচ্ছে। আচ্ছা দেখেন, যে জায়গাটাতে ছিলাম, কিছু নীতিমালা, সাম পলিসিস আর বিং ফলোড, অনুসরণ করা হচ্ছে প্রপারলি, সঠিকভাবে। কিসের জন্য? টু এনশিওর, নিশ্চিত করতে, অল ডেটা রিমেইনস সিকিউর, অল ডেটা রিমেইনস থাকে সিকিউর, অর্থাৎ সমস্ত ডেটা যেন নিরাপদে থাকে। কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে। দেখবেন আমাদের অনেকের ফোন নাম্বার, পার্সোনাল কিছু ফটো বা রেকর্ডিং, এটা আমরা কিন্তু গুগল যে ড্রাইভ রয়েছে এখানে আমরা রাখছি, তাই না? ওটা কিন্তু ওখানে নিরাপদে বছরের পর বছর সংরক্ষিত থাকছে। সেই কথাটা এখানে বলা হয়েছে যে কিছু নীতিমালা সঠিকভাবে পালন করা হচ্ছে যাতে সমস্ত ডেটা নিরাপদে থাকে। তো এইভাবে কিন্তু আমাদেরকে এই বাক্যগুলা অ্যানালাইসিস করতে হবে। আপনারা একটু প্রিপারেশন নিয়ে রাখেন। গত সপ্তাহে হাসপাতালের পুরনো যন্ত্রপাতি পরিবর্তন করা হয়েছিল। নতুন যন্ত্রপাতি কেনার জন্য একটি দরপত্র আহ্বান করা হয়েছিল। পুরনো যন্ত্রপাতিগুলোর বেশিরভাগই পুনরায় ব্যবহার করা হয়েছে। যাই হোক, তো এই বাক্যগুলো কিন্তু আপনারা একটু করবেন। আমি এখানে আরো একটা বিষয় একটু দেখিয়ে আসি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, দেখেন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। অর্থাৎ ক্যান মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে বি যোগ করতে হয় এবং ভার্বের ভি3 দিতে হয়। কথাগুলো মনে রাখবেন সবাই। প্রথম অবজেক্ট, দেখেন এই অনলাইন ক্লাসের একটা বড় সুবিধা কি জানেন? একজন হয়তো ক্লাসের শেষের দিকে জয়েন করলো, আপনি কোনো একটা আমার কথা মিস করলেন, কিন্তু পরবর্তীতে যখন আমার ক্লাস রেকর্ডটা শুনবেন, ওই জায়গাটা আপনি আরো 10 বার 20 বার যতবার খুশি আপনি শুনতে পারছেন, ব্যাকে টেনে টেনে দিয়ে ওইটা শুনবেন। অর্থাৎ এখানে একবার না শুনতে পারলে পরবর্তীতে আপনার আবার শোনার সুযোগ থাকবে। বলেছি আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি। প্রথম অবজেক্ট দি ওয়ার্কে সাবজেক্ট করা হয়েছে। ইউ শুড কিপ ইউর প্রমিস শুড বি কেপ্ট, কিপ এর ভি3 হচ্ছে কেপ্ট। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হিম। হ্যাজ কিন্তু এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা আছে, হ্যাজ টু থাকলে হ্যাজ টু বি। আচ্ছা, এখানে কিন্তু আরো একটা মেইন ভার্ব রয়েছে, দেখেন ডু। আমরা অনেকে এই হ্যাজটাকে কিন্তু মেইন ভার্ব মনে করি, নো, হ্যাজ টু, হ্যাভ টু, এটা মনে রাখতে হবে। ইউ শুড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, তাহলে কি হবে? দ্য পুয়ার এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট করতে হবে, দ্য পুয়ার শুড হ্যাভ বিন হেল্পড বাই ইউ। শুড হ্যাভ এটা কিন্তু সেমি মডাল ভার্ব। আচ্ছা, প্যাসিভ উইথ ডাবল অবজেক্ট, আমরা তো সিঙ্গেল অবজেক্টের প্যাসিভ দেখেছি, এখন ডাবল অবজেক্টের প্যাসিভ দেখবো। যেমন দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, মন দিয়ে শুনবে সবাই। দ্য হেডমাস্টার টিচেস আস ইংলিশ, প্রধান শিক্ষক আমাদের ইংরেজি শিখায়। এখানে দুইটা অবজেক্ট রয়েছে, আজ থেকে উই এনে একটা করা যাবে, আজ একটা অবজেক্ট আর ইংলিশ একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট এখানে। তাহলে কি করতে হবে? হি গেভ মি আ বুক, সে আমাকে একটা বই দিয়েছিল। এখানে কিন্তু বুক একটা অবজেক্ট, এ বুক একটা অবজেক্ট, আর মি একটা অবজেক্ট। কিভাবে করবেন? যদি আমরা এই মি ধরে করি, মি থেকে আনতে হবে আই, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম, আমার দ্বারা, মানে আমাকে একটা বই দেওয়া হয়েছিল তার দ্বারা, এটা আই ধরে করেছি। আর যদি আপনি বুক ধরে করেন, বুককে যদি সাবজেক্ট বানান, তাহলে কি হবে? এ বুক ওয়াজ গিভেন মি, আমাকে একটা বই দেওয়া হয়েছিল বাই হিম। এইগুলাকে বলা হচ্ছে ডাবল অবজেক্টের ভয়েস। তবে এখানে একটা কথা বলা হচ্ছে, ডাবল অবজেক্টের ভয়েস করতে গেলে আমরা প্রায় কনফিউশনে পড়ে যাই, কোন অবজেক্টটাকে আমরা আগে ধরে করলে বেশি গ্রহণযোগ্যতা পাবে বাক্যটা। মনে রাখবেন, প্রাণীবাচক প্রাণীবাচক অবজেক্টটাকে আগে এনে করাটাই বেটার হবে। অর্থাৎ এখানে হি গেভ মি আ বুক, এখানে মি থেকে আই এনে, এইটাই সব থেকে বেশি প্রচলিত, আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। আর আপনি যদি অবজেক্ট, এই বস্তুবাচক অবজেক্ট এ বুক, এইটা আগে এনে করেন, এটাও ভুল না, এটাও কারেক্ট হবে। আই বট হিম আ নাইস শার্ট, আই বট him a nice shirt. He was bought a nice shirt by me. আচ্ছা, ইংলিশ is taught to us by Mr. Hafiz. It is time to close the door. It is time, it is high time, it is now, এদের পর ইনফিনিটিভ থাকলে
প্যাসিভ করতে টু প্লাস বি ভার্ব প্লাস ভার্বের ভি থ্রি বসবে। ইট ইজ টাইম টু ক্লোজ দ্য ডোর। ইট ইজ টাইম দ্য ডোর টু বি ক্লোজড। এই টু এর পরে বি দিতে হবে। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম দ্য ডোর টু বি ক্লোজড। এইভাবে কিন্তু আমরা একটু এখানে দেখেন অনেকগুলো প্র্যাকটিস শিট দিয়েছি। হি র্যান এ রেস, এ রেস ওয়াজ রান বাই হিম। এখানে কগনেট অবজেক্ট রয়েছে। কগনেট অবজেক্টের অর্থ হচ্ছে সমধাতুজ, অর্থাৎ ক্রিয়া থেকে কর্মের সৃষ্টি হয়। সে একটা ভালো ওকে দেখেন এই কগনেট অবজেক্ট গুলা সমধাতুজ বলা হয়। যেমন হি র্যান, র্যান মানে দৌড়ালো, আর রেস মানেও কিন্তু দৌড়, একই অর্থ। তাই রেস হলো এখানে কগনেট অবজেক্ট। ভার্ব ও অবজেক্ট মনে রাখবেন, ভার্ব ও অবজেক্ট একই রকম হলে, একই রকম মনে হলে অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। আর এই কগনেট শব্দের অর্থ বা কগনেট অবজেক্ট এর অর্থ হচ্ছে সমধাতুজ কর্ম। যেমন ভার্ব ও অবজেক্ট একই রকম মনে হবে। সে একটা ভালো স্বপ্ন স্বপ্ন দেখলো, সে একটা দৌড় দৌড়ালো। এই যে দৌড়ালো, এইখান থেকে দৌড় এসেছে, ঘুম পড়লো বা স্বপ্ন দেখলো, স্বপন স্বপ্ন দেখলো মানে স্বপ্ন স্বপ্ন দেখলো। অর্থাৎ ভার্ব ও অবজেক্ট একই রকম হলে তাকে কগনেট অবজেক্ট বলে। কগনেট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে, তারপর বাই বসবে, তারপর অবজেক্টের সাবজেক্ট হবে। হি র্যান এ রেস ওয়াজ রান বাই হিম। কি হবে বলেন? এ রেস ওয়াজ রান বাই হিম। আই স্লেপ্ট, আমি ঘুমিয়েছিলাম বা ঘুম পড়েছিলাম। এ সাউন্ড স্লিপ, একটা সুন্দর ঘুম। তাহলে কি করতে হবে? আ সাউন্ড স্লিপ অর স্লেপ্ট বাই মি। কথাটা মনে রাখবেন, খুব সুন্দর একটা কথা। ভার্ব ও অবজেক্ট যদি একই রকম মনে হয় তখন এই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। এখান থেকে এই ভার্ব থেকে কিন্তু অবজেক্টের প্রায় একই রকম উৎপত্তি হয়, যে স্বপ্ন স্বপ্ন দেখা, দৌড় দৌড়ালো। কগনেট অবজেক্টের বাংলা হচ্ছে সমধাতুজ ক্রিয়া বা কর্ম। অর্থাৎ এই যে দৌড় থেকে দৌড়ানো, স্বপ্ন থেকে স্বপ্ন দেখা। এটা মনে রাখবেন। হি র্যান এ রেস ওয়াজ রান বাই হিম। এবার আমরা দেখব ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স। কি দেখব? ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ, অর্থাৎ অনুজ্ঞা সূচক। সাবজেক্ট থাকবে না। লেট প্লাস বি অন অথবা ডোন্ট, নেভার, অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি, যে কোনো একটি বসতে পারে। এটা দিয়ে শুরু হতে পারে। বাংলায় আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি ইত্যাদি বুঝাবে। অর্থাৎ ভি ওয়ান প্লাস অবজেক্ট। কি বললাম বলেন? ভি ওয়ান প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দেখি, টেক ইট। একজন আপনাকে বলছে প্লিজ টেক ইট, আপনি এটা নেন। শুধু এতটুকু বললো টেক ইট। এইটা করতে গেলে প্রথমে আপনাকে লেট আনতে হবে। কি আনতে হবে বলেন? লেট। এরপর আপনাকে এই বাক্যে যে অবজেক্ট, লেটের পরে অবজেক্ট বসাতে হবে, অর্থাৎ লেট ইট। এরপর একটা বি যোগ করতে হবে, লেট ইট বি। এরপর ভার্বের ভি থ্রি দিতে হবে। কি হলো তাহলে? প্রথমে অ্যাক্টিভে থাকবে ভি ওয়ান প্লাস অবজেক্ট। এইটা প্যাসিভ করতে গেলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি। যেমন লেট ইট বি টেকেন, অর্থাৎ টেক ইট এর অর্থ আপনি এটা নেন বা তুমি এটা নেও। আর লেট ইট বি টেকেন অর্থাৎ এটা নেওয়া হোক। কি হবে বলেন? এটা নেওয়া হোক। দেখেন নিচে আরো অনেক রুল রয়েছে। আমি যদি এখানে আগাতে যাই তাহলে আমি প্রেজেন্টেশন নিতে পারবো না। অলরেডি 55 বেজে গিয়েছে। এখন আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন। টেন্স রিলেটেড বা অন্য যে হোমওয়ার্ক গুলো ছিল সেইগুলো এখন আমাকে একটু দিবেন প্লিজ। গত ক্লাসে কি কি দিয়েছিলাম হোমওয়ার্ক গুলো? মৌসুমী দত্ত, প্লিজ হেল্প মি। মনে আছে? হুম, আনমিউট করেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। কি ছিল? হ্যালো। বলেন কি ছিল, শুনতে পাচ্ছি।
বিকাশ চন্দ্র। স্যার আমাদের তো ট্রান্সলেশন দিয়েছিলেন, ওই আমাদের দেশ সুন্দর এবং ট্রান্সলেশন ছিল প্যাসেজ আকারে নাকি এই যে এইগুলা দিয়েছিলাম? ডে কত ছিল বলতে পারবেন? হ্যাঁ, প্যাসেজ আকারে এগুলা ডে মনে প্যাসেজ আকারে 17 ছিল। শুনতে পাচ্ছি না স্যার প্যাসেজ আকারে ছিল আমার। প্যাসেজ আকারে ছিল, থ্যাংক ইউ। তাহলে এইটা ছিল, এই যে এইটা দেখেন, এই যে এইটা দিয়েছিলাম। আমার নাম রাজু, তাই না? এখানে নিচের প্যাসেজটা বলেন, এটা কে বলবেন? আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। এখান থেকে বলেন, প্রথমে কে বলবেন? হ্যাঁ, হাবিবা সুলতানা, আনমিউট করেন। হাবিবা সুলতানা, পড়েন। এখানে বাক্যগুলো তৈরি করতে হবে, পাবেন? এটা অনেকবার হয়ে গেছে। ও, এটা হয়ে গেছে, তাহলে নিচের গুলা করেন। নিচে আরো অনেক আছে তো। আমাদের গ্রামে একটি ছোট্ট স্কুল আছে, এটাও হয়ে গিয়েছিল। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, হ্যাঁ এটা করেন। এটাই স্যার, এটার থেকে আমাদের হোমওয়ার্ক ছিল। আচ্ছা, এটা একটু নিচে ইংলিশটা আমি ঢেকে দেই। এটা বলেন, আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। হাবিবা সুলতান, আপনি শুরু করেন। আমাকে শোনা যায় প্লিজ? স্যার জি স্যার। ইয়েস স্যার। আপনারা কথা বলছেন না কেন? এখানে মৌসুমী দত্ত, আপনি পড়া শুরু করেন। এই বাক্যগুলা বাংলা বলেন, ইয়েস। ইংলিশে ট্রান্সলেট করবেন। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল এন্ড রিচ ইন, রিচ ইন মানে হচ্ছে সমৃদ্ধ, রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। প্রথম বাক্যটা বলে দিলাম, দ্বিতীয় বাক্য পড়েন। তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। However, the environment is often polluted. পলিউটেড। ধন্যবাদ, আপনার স্পেলিং, আপনার ইয়েটা খুব সুন্দর। তারপর বলেন, মানুষদের সচেতন করা প্রয়োজন। People need to make aware. থ্যাংক ইউ। তারপর যদি সচেতনতা বাড়ানো যায়, if awareness is raised, তবে পরিবেশ সুরক্ষিত রাখা সম্ভব। It will be possible to protect the nature or environment. থ্যাংক ইউ। তারপর ভবিষ্যতে সবাই সবাই মিলে কাজ করলে পরিবেশ রক্ষা করা হবে। If everyone works together, the environment will be preserved. ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য if everyone works together, যদি প্রত্যেকে একত্রিতভাবে একসাথে কাজ করে, the environment will be preserved, অর্থাৎ পরিবেশ রক্ষা করা হবে। দেখেছেন, the environment will be preserved if everyone works together, যদি প্রত্যেকে একত্রে কাজ করে, the environment will be preserved। তারপর ভবিষ্যতে পরিবেশের উন্নতির জন্য আরো পদক্ষেপ নেওয়া হবে। In the future, more steps will be taken to improve the nature or environment. থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ। এইভাবে স্পষ্ট ভাবে বলতে হবে। কে বলতে পারবেন পরবর্তীতে? অনেক ধন্যবাদ। মৌসুমী দত্ত। কি নাম? শারমিন আক্তার। আপনি প্রত্যেক ক্লাসে বলেন, আপনাকে দিব একটু পরে, ধৈর্য ধরেন। ইমদাদুল হক ফ্রম সাতক্ষীরা, আনমিউট করেন তো একটু। ইয়েস স্যার। বলেন, আপনি এই প্যাসেজটা পড়বেন। আচ্ছা, আপনি এইটাই আবার পড়েন, এই মৌসুমী দত্ত যেটা পড়েছে, আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। কি হবে বলেন? Our country is beautiful. our country is beautiful, ধন্যবাদ। তারপর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, এন্ড natural assets. ন্যাচারাল অ্যাসেট মানে তো প্রাকৃতিক সম্পদ, কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর এর ইংলিশটা কি হবে? হবে না স্যার।
না ইমদাদুল হক সাহেব, আপনি অনেকদিন থেকে ক্লাস করতেছেন, আপনি আমার একজন পুরাতন স্টুডেন্ট, প্রথম থেকেই লেগে রয়েছেন, আপনি এই কথা বললে হবে? তাহলে তো খুব লজ্জা পাবো। বাক্যটা দেখেন, আপনাকে পারতে হবে। হ্যাঁ, আপনি টেন্সটা ভালো করে দেখেন, এই ভয়েস চেঞ্জ যেটা শিখাচ্ছে এই শিটগুলো বারবার দেখবেন। আপনার সমস্যা কোথায় আপনি নিজে খাতা কলম নিয়ে বসবেন, খাতায় লিখবেন 1 নাম্বার পয়েন্ট, আমি বাংলা বাক্য থেকে ক্রিয়া খুঁজে বের করতে পারি না। 2 নাম্বার পয়েন্ট লিখবেন, আমার ভার্ব ফর্মের দুর্বলতা রয়েছে। 3 নাম্বার পয়েন্ট লিখবেন, আমার বানান ভুল যায় প্রচুর পরিমাণে। 4 নাম্বার পয়েন্ট লিখবেন, আমি বাক্য সাজাতে পারি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারি না। এইভাবে 10টা পয়েন্ট আপনি আজকেই রাত্রে লিখবেন, লিখে আমাকে পাঠাবেন। আপনি তো আমার হোয়াটসঅ্যাপে প্রায় নক দেন দেখেছি। এইটা লিখে আমাকে পাঠাবেন, তারপরের ব্যবস্থা আমি পরে করব। আপনি অনেক দিন থেকে শিখতেছেন, এই বাক্যগুলো আপনার অবশ্যই পারার দরকার। আমাদের দেশ সুন্দর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর, বাক্যটা কিভাবে করব? এইটা এইভাবে করব, প্রথমে আনবো আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ সুন্দর, এটা হয়ে গেল। এবং এবং ইংরেজি অ্যান্ড, প্রাকৃতিক সম্পদে ভরপুর, রিচ ইন, ভরপুর কিসে? প্রাকৃতিক সম্পদে, ন্যাচারাল রিসোর্সেস। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল অ্যান্ড রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। তবে এখানে কমপ্লিট দিলে হবে না? হবে, তবে অনেক সময় পরিবেশ দূষণ করা হয়। এই তবে ইংরেজি হচ্ছে হাউএভার, যাই হোক। তবে স্যার ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস এটা দিলে হয়? বেশি ভালো হয়, ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেখেন এটা লিটারেচার। আমি একটা ক্লাসে বলেছিলাম যে আমি যদি বলি ওয়েল মানে ভালো, আপনি বললেন স্যার গুড মানেও ভালো। একজন বললো স্যার মার্ভেলাস, এটাও হবে। একজন বললো এক্সিলেন্ট, এটাও হবে। মাইন্ড ব্লোয়িং, এটাও হবে। হুম। তারপরে বলা যায় যে মানে এই যে ইয়েগুলো রয়েছে, বেস্ট বলা যায়। আপনি অনেকভাবে এটাকে এক্সপ্রেস করতে পারেন। তো একটা লিটারেচার সাহিত্য, এখানে দেখবেন আমাদের ভারতীয় উপমহাদেশে সাহিত্যের বিভিন্ন শাখা, নজরুল ইসলাম এক রকমের কবিতা লিখে গেছেন। নজরুল ইসলাম যে যা লিখছে, ওনার লেখার ভিতরে কিন্তু একটা মানে আমরা অনুপ্রেরণা পাই। রবীন্দ্রনাথ আবার একটু আবেগময় লেখা লিখেছেন, তাই না? আবার অন্যদিকে পল্লী কবি জসিমউদ্দিন, উনি পল্লী নিয়ে লিখেছেন। সাহিত্য বিভিন্নভাবে প্রকাশ করা যায়। এখানে ফুল অফ রিসোর্সেস দিলেও হবে, বা রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস দিলেও হবে, নো প্রবলেম। তো তারপর দেখেন মানুষদের সচেতন করা প্রয়োজন। আচ্ছা, একজন বলেন, এই প্যাসেজটা অনুবাদ করবেন। আমাদের জীবন মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খুব ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, একজন না পারলে ভেঙে ভেঙে বলবেন। আজকে এত কম রেইজ এন্ড প্রেস করেছেন কেন, সমস্যা কি দেখি? নূতনরা একটু বলেন, কে বলবেন? ভবেশ চন্দ্র বিশ্বাস, আপনি একটু আনমিউট করেন, এগুলো বলেন। আমাদের জীবন মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যারা পারে তারা খুব ইচ্ছা করে বলে স্যার আমি বলবো। এই যে শারমিন আক্তার দেখেছেন, প্রত্যেকটা ক্লাসে বলে স্যার আমি বলবো আমি বলবো। কারণ কি, তার মনের ভিতরে একটা আগ্রহ থাকে। আপনাদেরও কিন্তু এরকম একটা আগ্রহ সৃষ্টি করতে হবে, একটা আর্টস থাকতে হবে মনের ভিতরে, আমি ল্যাঙ্গুয়েজটা শিখবো। আপনি চাকরি করেন আর যাই করেন, আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটার পিছনে সময় দিতে হবে। আপনি অফিসে বসে রয়েছেন, আপনার লাঞ্চ টাইমে হলেও এই শীটটা দেখে ফেলতে হবে। আমার ক্লাস রেকর্ড গুলো শুনতে শুনতে রাত্রি ঘুমাবেন, দেখবেন অনেকটা শিখতে পারছেন। আমার টেন্সের ক্লাসগুলো দেখবেন। বলেন ভবেশ চন্দ্র বিশ্বাস, আপনি বলেন। আর প্র্যাকটিস করতে পারি নাই তো, ট্রাই করি। প্যাসেজ পড়তে পারেন না? আচ্ছা, তাহলে আমরা শারমিন আক্তার বলতে চাচ্ছিল। শারমিন আপা, আপনি বলেন প্লিজ, স্টার্ট নাও। শারমিন, সবাই শুনবেন তাকে। শারমিন আপা ক্লাসে আছেন? আনমিউট করেন। শারমিন আক্তার, জি স্যার। আপনি এই বাক্যগুলো করেন। আমাদের জীবন মান উন্নত করার জন্য শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। অনেক বড় একটা বাক্য। এডুকেশন ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর ইম্পর্টেন্ট এলিমেন্ট পরে হচ্ছে ফর আওয়ার ফর লাইফ, ইম্পর্টেন্ট ফর আওয়ার হিউম্যান লাইফ, আমাদের মানব জীবনের জন্য। ফর আওয়ার হিউম্যান লাইফ। স্কুলে আর পড়াশোনার হচ্ছে মাধ্যমে স্কুলের পড়াশোনার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন অর্জন করে উই অ্যাচিভ
ওই অ্যাচিভ কি জ্ঞান অর্জন কি? জ্ঞান ইংরেজি কি বলেন? এটা তো আমিও তো ভুলে গেছি, কি হবে? হ্যাঁ, দেখেন এই সাধারণ বিষয়গুলা অনেক সময় আমরা এইভাবে কনফিউজড হয়ে যাই, তাই না? নলেজ মানে জ্ঞান, এটাই ভুলে গেছিলাম। যাই হোক, এটা মাঝে মাঝে সবারই হয়, এটা সমস্যা নাই, বলেন। হ্যাঁ, কি হচ্ছে, স্কুলে পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, তাহলে কি হবে? উই বা থ্রু স্টাডি। বলেন। উই অ্যাচিভ নলেজ, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ স্যার আমাদের সমাজে। স্যার এটা পারবো না, এটা সময় লাগবে আমার। সময় লাগবে, হ্যাঁ। ভালো, দেখেন এই যে জায়গাগুলো আমরা পারি না, তাই না? এগুলো চেষ্টা করবেন, চেষ্টা করলে পারবেন। আর এই যে সময় লাগে, তার মানে কি আমাদের এখনো ফ্লুয়েন্সিটা আসেনি। এগুলো আমরা চেষ্টা করলে আপনি অবশ্যই পারবেন। এখানে আপনার টেন্স জানা আছে। বাই উই অ্যাচিভ। স্যার আমি একটু বলবো? হ্যাঁ, বলেন বলেন, ধন্যবাদ। এইভাবে সাহস করে আগাতে হবে। We achieve knowledge along with learning education. তারপর আমাদের সমাজে শিক্ষার গুরুত্ব অনেক বেশি, কারণ এটি আমাদের ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। অনেক বড় একটা বাক্য, দেখেন কি বলছে, ইন আওয়ার সোসাইটি এডুকেশন হোল্ডস গ্রেট সিগনিফিকেন্স। এইটুকের অর্থ এইটুক যে আমাদের সমাজে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, এডুকেশন হোল্ডস গ্রেট সিগনিফিকেন্স বিকজ, কারণ, ইট হেল্পস ইন শেপিং আওয়ার পার্সোনালিটি বা মেকিং আওয়ার পার্সোনালিটি। আমাদের ব্যক্তিত্বকে গঠন করার জন্য, আমাদের ব্যক্তিত্ব গঠনে এটা সাহায্য করে। তবে অনেক সময় দেখা যায় শিক্ষার ক্ষেত্রে অনেক বাধা আসে। তবে অনেক সময় দেখা যায়, however many obstacles often arise বা comes in the field of education। বাক্যটার গঠন দেখেন, however যাই হোক, many obstacles অনেক বাধা, often comes প্রায়ই আসে, in the field of education শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষার মাঠে অনেক রকমের সমস্যা আসে। দেখেন আজকে যতটুকু শিখালাম, আপনারা একদিনে এইটা পারবেন না। হ্যাঁ, ভয়েস চেঞ্জের এই যে ক্লাসটা নিয়েছি না আপনাদের, এইটা একটু দেখবেন, আর এইটাও একটু দেখবেন। এই যে দ্বিতীয় যে শীটটা দিয়েছি, এইখান থেকে ভয়েস চেঞ্জ গুলো একটু দেখবেন। পরবর্তী দিন থেকে আপনারা এই প্যাসেজ গুলো করা শিখে যাবেন, আমি আরো একটু হেল্প করব। আর আগামী ক্লাসে আপনাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে, সেটা হচ্ছে এক্সেসিভ হিট অফ দ্য রেইন। অর্থাৎ আমাদের বর্তমান যে ওভার হিট, মানে তাপমাত্রা খুব বেশি, এক্সেসিভ হিট অফ দ্য সান, এইটার উপরে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। এই তাপমাত্রা থেকে কিভাবে আমরা, হাউ টু উই গেট রিড অফ দিস এক্সেসিভ হিট অফ দ্য রেইন। আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের এই গরমে কি কি করণীয় রয়েছে, বেশি করে পানি পান করতে হবে। বাচ্চাদের এবং বয়স্কদের কিভাবে রাখতে হবে, আমরা কিভাবে নিজেদেরকে, স্কর্চিং হিট অফ দ্য সান। দেখবেন দেশের প্রত্যেকটা জেলায় খুব পরিমাণে কিন্তু এখন গরম পড়ছে, তাই না? বিশেষ করে আজকেও ছিল। তো এইটার উপরে স্কর্চিং হিট অফ দ্য সান বা এক্সেসিভ হিট অফ দ্য সান, এইটার উপরে দেখবেন অনেক জায়গায় মর্নিং স্কুলে বসানো হয়। তো কিভাবে আমরা এইটা থেকে উত্তরণ পেতে পারি, এটার উপরে আপনারা কথা বলবেন আগামী ক্লাসে। আর এখান থেকে যে পড়াটা থাকবে, ডে 13 বা 14 যাই থাকুক না কেন, আপনারা তার পরবর্তী অংশ পড়ে রাখবেন, ঠিক আছে? আর গত ক্লাসে আমি প্রত্যেকটা ক্লাসে বলি, স্যারের লেখা যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আজকেও একজন অর্ডার করেছেন। যদি কারো প্রয়োজন হয়, আমার নাম্বার তো দেওয়া ছিল, তারপর আবারও দিলাম, 0920694174। বইটা নিয়ে পড়তে পারেন, অনেক ভালো একটা বই। সহজে ইংরেজি ভাষাটা শেখার জন্য অত্যন্ত সুন্দর, সহজ সরল সাবলীল ভাষায় লেখা হয়েছে। সোহাগ স্যারের লেখা স্পিক ইংলিশ উইথ সোনামুখ। আর পার্সোনালি যদি আমার কারো নাম্বার প্রয়োজন হয়, অনেকে শেষের দিকে জয়েন করেছেন, নাম্বারটা পান নাই, এই নাম্বারটা নিবেন। আর যদি বইটা নিতে চান, আমার এই নাম্বারে নক দিবেন, ঠিক আছে? নাম ঠিকানা পাঠালে আপনার হাতে, বাংলাদেশের যে অঞ্চলে আপনার বাড়ি হোক না কেন, বাসা হোক না কেন, হোম ডেলিভারিতে বইটা আপনার হাতে পৌঁছে যাবে 2 থেকে 3 দিনের ভিতরে। তো যারা বইটা নিতে চান, আমার নাম্বারে যোগাযোগ করবেন।
আর আজকে অনেক সময় পেরিয়ে গেছে, আমাদের টাইমও হয়ে গেছে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান।